দেশে উচ্চ রক্তচাপের রোগী প্রায় ৫ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন। স্বাস্থ্য ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদী সংকটের শঙ্কা। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় স্ট্রোকে গিয়ে, যে কোনো সময় হেমোরেজিক স্ট্রোক, মানে এই ধমনীটা ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। তো যে কোনো সময় টাইম বোম হিসাবে মানুষজনের হাঁটাহাঁটি করছে বাকিরা। রাজধানীতে পুলিশের মাথা ব্যথা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ৬ মাসে গ্রেফতার হাজার খানেক। ঢালাও ধরপাকড় নয়, দরকার বিচার ও রাজনৈতিক সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। যদি বিচার সম্পন্ন না হয় তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে, তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনো, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। মানিকগঞ্জে এনসিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন। মামলা থেকে আওয়ামী লীগ কর্মীদের নাম বাদ দিতে স্থানীয় ২ নেতার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ। ন্যায় বিচার পাওয়ার জন্য মামলাটা করছিলাম, এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িতেও থাকতে পারতেছি না বিগত ২০-২৫ দিন যাবৎ। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি পার্লামেন্টের অনুমোদন। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের তালিকায় নেই রাজনৈতিক বারঘুতির নাম। এবার জানাচ্ছি বিস্তারিত। দেশের 4,86,00,000 মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। 2.5 কোটি লোক জানেই না তাদের ব্লাড প্রেশার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সবচেয়ে আতঙ্কের বিষয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে মাত্র 16% রোগীর। এতে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকিতে 4 কোটি মানুষ, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যবস্থার জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা কাবুল মোল্লা, বয়স ৩৮। রক্তচাপ বেশি থাকলেও গুরুত্ব দেননি কখনো। সম্প্রতি হার্ট অ্যাটাকের পর ভর্তি হয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খেতে বলছিল, কিন্তু ওষুধ খেলেও দেখি যে নর্মাল, না খেলেও নর্মাল। প্রেশার লাস্টে যখন ঢাকা মেডিকেলে মাপলাম তখন 180/140। এই হাসপাতালে ব্লাড প্রেশার নিয়ে অবহেলার এমন অনেক গল্প আছে। হার্ট অ্যাটাক হওয়া রোগীদের বড় একটি অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এমন রোগীর সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশের 24% মানুষের উচ্চ রক্তচাপ আছে। তবে জাতিসংঘ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে দেখা যায় এই হার এখন 4% বেড়ে হয়েছে 28%। অর্থাৎ 17 কোটি মানুষের দেশে উচ্চ রক্তচাপের রোগী 4,86,00,000। অন্য কোনো রোগে এত রোগী নেই দেশে। সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে যাতে ট্রিটমেন্টগুলো সঠিকভাবে সবাইকে পৌঁছাতে দিতে পারে, কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে, আমরা সবাই মিলে যেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। রোগীদের অর্ধেকই জানেন না তাদের রক্তচাপ বেশি, আর চিকিৎসা নিয়েও একটা বড় অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ফলে আক্রান্তদের 84%, অর্থাৎ 4 কোটি মানুষ জটিল 3 রোগের মারাত্মক ঝুঁকিতে। উচ্চ রক্তচাপ আসলে কি করে, বিভিন্ন অর্গানে গিয়ে এটা প্রেশার ক্রিয়েট করে। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় স্ট্রোকে গিয়ে, যে কোনো সময় হেমোরেজিক স্ট্রোক, মানে ওই ধমনীটা ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। তো যে কোনো সময় টাইম বোম হিসাবে মানুষজনের হাঁটাহাঁটি করছে বাকিরা, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে স্ট্রোক হচ্ছে, হঠাৎ করে এমআই হচ্ছে, মানে কিছুই ছিল না, জানতো না, ওই সময় স্ট্রোক হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে একজন রোগীকে দিনে গড়ে 10 টাকার ওষুধ খেতে হয়। সেই হিসেবে 4,86,00,000 মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে দৈনিক ব্যয় হবে প্রায় 50 কোটি টাকা। 1/4 বেশি রোগ যদি হাইপারটেনশনের মতো অসংক্রামক রোগে ভোগে, সেই ক্ষেত্রে শুধু এত বিশাল জনবল কার্যক্ষমতা হারায় না, তাদের জন্য তার ফ্যামিলির মধ্যে একটা ইকোনমিক বার্ডেন চলে আসে চিকিৎসার ব্যয় মেটানোর জন্য। এই বিশাল জনবলকে যদি আমরা অসুস্থ রাখি, তাহলে তাদের দেশের ন্যাশনাল জিডিপিতে একটা প্রভাব পড়ে, এবং সেটা অঙ্কের হিসাবে বিশাল। দেশে মোট মৃত্যুর 71%ই অসংক্রামক নানা রোগে। এই হার বেড়েই চলেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
চিকিৎসক সংকটে ধুকে ধুকে চলছে পাবনা মানসিক হাসপাতাল। নেই পর্যাপ্ত জনবল, ফলে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। 500 শয্যার বিপরীতে রোগী ভর্তি সহস্রাধিক। চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালটিকে দ্রুত আধুনিকায়ন করার দাবি রোগীর স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টদের। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, অথচ মানসিক স্বাস্থ্য উন্নয়নে দেশের প্রথম সরকারি হাসপাতালটির স্বাস্থ্যই ভালো নেই। 1957 সালে 60 জনের জন্য নির্মাণ করা হয় পাবনা মানসিক হাসপাতাল। পরে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় 500। তবে বরাবরই ভর্তি থাকে দ্বিগুণ রোগী। রুগীর ভিড়, এই যে সিরিয়াল, আমাদের রুগী দেখতে দেখতে অলরেডি দুপুর হয়ে গেল। সিট কম থাকার কারণেই আমাদেরকে ভর্তি নিচ্ছে না। আমরা অনেক রিকোয়েস্ট করি, আমাকে ঢুক পারি দেয় না ডাক্তারের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ জরিপ বলছে, দেশের প্রায় 3 কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এই হাসপাতালে থাকার কথা 31 জন চিকিৎসক, অথচ 22 জন দিয়ে চলছে হাজার খানেক মানুষের চিকিৎসা। আমাদের এই হাসপাতাল 500 শয্যার হলেও আমাদের সেই জনবল সেই আগের সেটআপ অনুযায়ী আছে, বাড়ানো হয়নি। এ কারণে আমাদের হাসপাতাল চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। চিকিৎসক তো বটেই, নেই পর্যাপ্ত কর্মচারীও। 119 জনের জায়গায় তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে 72 জনকে দিয়ে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ, আর চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন মাত্র 61 জন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জনবহুলগুলা, এগুলো আমরা মারাত্মক সংকটের মধ্যেই আছি। মেডিকেল অফিসার পোস্টে যে মোটামুটি ফুলফিল থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক এখানে খুবই কম। মানে যারা পোস্টিং হয় হয়তো সাময়িকভাবে কিছুদিন আসার পর তারপর দেখা গেলো যারা ঢাকা চলে যাচ্ছে। অধিদপ্তর বলছে, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ মানোন্নয়নে বৃহত্তর একটি প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। একনেকে অনুমোদন হলে এটা তো অনেকগুলো বিষয় এখানে যোগ হবে। ইনশাল্লাহ আমাদের যে আকাঙ্ক্ষা এই হাসপাতালে সেটা হয়ে যাবে। শুধুমাত্র সমন্বিত উদ্যোগের অভাবে হাসপাতালটি রোগীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে বলে মনে করেন সচেতন মহল। শরীফ ফারুকি, যমুনা নিউজ। কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিলের চেষ্টা করছে আওয়ামী লীগ কর্মীরা। নিয়মিত বিরতিতে হচ্ছে গ্রেফতারও। গেল 6 মাসে এ সংখ্যা হাজার খানেক। গোয়েন্দা পুলিশের তথ্যে অক্টোবরে রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঢালাওভাবে গ্রেফতারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, দরকার রাজনৈতিক সিদ্ধান্তের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তীব্র গতিতে ছুটেন তারা। সামনে থেকে অনেক মোবাইল থেকে চলে ভিডিও ধারণ। আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেয়া এসব ভিডিও দেখা যায় দলটির ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ভিডিওতে দেখা যায় জন 50 ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে। কয়েকটি স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যে সটকে পড়ছেন যে যার মতো। ঝটিকা মিছিলের পর গ্রেফতারও হচ্ছেন অনেকে। কাউকে কাউকে গ্রেফতার দেখানো হচ্ছে পুরনো মামলায়। পুলিশের তথ্য অনুযায়ী গত 6 মাসে রাজধানীতে আটক হয়েছেন আওয়ামী লীগের প্রায় 1000 কর্মী। যারা গ্রেফতার হচ্ছেন তাদের অনেকেই ঢাকার বাইরের আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা অঙ্গ সংগঠনের নেতা। আওয়ামী লীগ অক্টোবর জুড়ে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্রে। টার্গেট অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করা। তাই ঢাকার কোথাও মিছিল বা মিছিলের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে কড়া নজরদারি জারি রাখতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড। পরিস্থিতি সামাল দিতে না পারায় এরই মধ্যে ধানমন্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলিও করা হয়েছে। আমরা সবসময় সচেষ্ট রয়েছি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমরা ইতিমধ্যে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। আশা করি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, দরকার হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক ঐক্যমত্য। এই নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে, সোশ্যাল মিডিয়াতে তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনও, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে সেই প্রতিহত করার চেষ্টা যদি তারা চালায়,
তাহলে জনগণ অর্থাৎ ভোটারদের যে নির্বিঘ্নে বা ভয়হীনভাবে যে ভোট প্রদানে অংশগ্রহণ করা, সেই জায়গাটি তো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। পুলিশ কর্মকর্তারা বলছেন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা সফল হবে না। অরাজকতা সৃষ্টির যে কোনো চেষ্টাই মোকাবেলা করা হবে কঠোরভাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জে জুলাই আন্দোলনে হামলা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। মামলার বাদী জুলাই যোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রীয় এনসিপি বরাবর এবং থানায় লিখিত অভিযোগও হয়েছে। স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলছেন। 2024-এর 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি আর হামলার ঘটনা ঘটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় আহতদের একজন সাদিকুল ইসলাম রাব্বি। এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন 2 শতাধিক রাবার বুলেট। 4 আগস্ট হামলা মামলার বাদী তিনি। অভিযোগ উঠেছে মামলা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মতিন সহ আওয়ামী লীগ নেতার নাম বাদ দিতে চাপ দিচ্ছেন এনসিপির স্থানীয় 2 নেতা। রাব্বির দাবি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ন্যায় বিচার পাওয়ার জন্য মামলাটা করছিলাম, তো এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িতেও থাকতে পারতেছি না বিগত 20-25 দিন যাবত। বলছে যে এরকম মেহেরপুরে আরেকজন মামলার বাদী ছিল, তো উনি গুম হয়ে গেছে, পরে ওনার লাশ পাওয়া গেছে। তো এরকম ঘটনা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে। এনসিপির 2 শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অভিযোগের দিক থেকে নাম ওঠা ওই 2 নেতা। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের পক্ষে আমাদের কোনো আইনগত সহায়তাও আমরা কাউকে দিচ্ছি না। এরকম কোনো উকালতনামাও মানিকগঞ্জ কোর্টে দেখাইতে পারবে না। যদিও প্রমাণ দিতে পারে আমি ওকে হুমকি দামকি করছি, আমি আইনের আশ্রয়ে যে শাস্তি হবে আমি মাথা পেতে নেব। রাব্বিকে আমি চিনি না, রাব্বির মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং ওই মামলার আসামিকে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। এরই মধ্যে লিখিতভাবে জানানো হয়েছে থানা এবং কেন্দ্রীয় এনসিপিকে। কেন্দ্র থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করবে শৃঙ্খলা টিম। পুলিশও বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত পদক্ষেপ। আমাদের শৃঙ্খলা কমিটি আছে, আমরা শৃঙ্খলা কমিটির কাছে দিচ্ছি, ওনারা ব্যাপারটা দেখতেছে আসলে বিষয়টা কি। এতদিন যাবৎ অ্যাডভোকেট জাহিদ সাহেব বা অ্যাডভোকেট মাহফুজ সাহেব, আমি তো তাদেরকে মোটামুটি যতদিন যাবৎ দায়িত্ব দিচ্ছি, যখন অনেক বেশি সুসময় ছিল তখনই তারা এগুলো কোনো কিছুর সাথে জড়িত হয় না। একটা কমপ্লেন আমরা পেয়েছি, তো তার যে কমপ্লেনটা সেটা আমরা অনুসন্ধান করব, অনুসন্ধান করে আইনগত যে ব্যবস্থা যেটা আমরা সেটা গ্রহণ করব। আহত জুলাই যোদ্ধা রাব্বি বলছেন শরীরে বহন করা বুলেটের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই রাজনৈতিক চাপ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, যমুনা নিউজ একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। গত মঙ্গলবার রাতে খুলনার দাকুব উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায়। এতে পানিতে তলিয়ে যায় অন্তত 6টি গ্রাম, ভেসে যায় অন্তত অর্ধশত মাছের ঘের ও পুকুর, তলিয়ে যায় প্রায় 3000 বিঘা আমন ধান। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বারবার বাঁধ ভাঙছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ভেঙেছিল ঠিক এখানেই। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভাঙনের কবলে এলাকাবাসী। ঢাকি নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে 2 দিন ধরে লোকালয়ে পানি ঢুকে তলিয়েছে অন্তত 6টি গ্রাম। গত মঙ্গলবার রাতে খুলনার দাকুব উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায়, ভেসে যায় অর্ধশত ঘের আর পুকুরের মাছ, প্লাবিত 1000-এর বেশি ঘরবাড়ি, নিমজ্জিত প্রায় 3000 বিঘা আমনের ক্ষেত। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বারবার ভাঙছে বাঁধ। আমাদের আর কোনো ফসল আমরা করি না, কিন্তু এই যে ধান তো যদি মার হয়ে যায় আমাদের তো পথে যেয়ে বসতে হবে, মানে এইটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমার থাকবার কোনো জায়গা নেই, গরুগুলো তাই বালির মাঠে আনি রাখিছি। জলে প্লাবিত, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বছরের একটা ফসল সেটাও আমাদের নষ্ট হয়ে গেছে। 5টা-6টা ওয়ার্ড একবারে এই পানি প্লাবিত হয়ে গেছে। দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড, দাবি ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাইকার অর্থায়নে একটা কাজও চলমান আছে, 500 মিটার স্থায়ী প্রোটেকশন কাজ, এবং ওই প্রকল্পেই আমরা ডিপিপি রিভাইসে আরও 400 মিটার প্রোটেকশন করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এটা প্ল্যানিং কমিশনে প্রক্রিয়াধীন আছে। আজ অথবা কাল হয়তো এই বাঁধ মেরামত হবে, আটকে যাবে নদীর পানি। তবে গত 2 দিনে এই এলাকার যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে সময় লাগবে কয়েক বছর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। লক্ষ্মীপুরে মা মেয়েকে জবাই করে হত্যা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনও মামলা হয়নি। এর আগে গতকাল সন্ধ্যায় রামগঞ্জের চণ্ডীপুরে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার সোনাপুর বাজারে ব্যবসা করেন মিজানুর রহমান। তিনি বাজারে গেলে বাড়িতে স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মিম ছাড়া কেউই ছিল না। এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। স্বজনদের অভিযোগ, হত্যার পর বাসা থেকে প্রায় 30 ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাজার থেকে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন মিজান। তার চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মারমা এক শিক্ষার্থীর সাফল্যে আলোকিত খাগড়াছড়ির পানখাইয়াপাড়া। ভারতের কর্ণাটকের মাইসুর বিশ্ববিদ্যালয় থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিষয়ে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এবং গোল্ড মেডেল প্রাপ্ত প্রথম মারমা শিক্ষার্থী তিনি। পাহাড়ি তরুণের মেধার স্বীকৃতিতে পরিবারের পাশাপাশি স্থানীয়রাও দারুণ খুশি। খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ার বাসিন্দা উগ্গজাই মারমা খুকু আইসিসিআর স্কলারশিপ পেয়ে 2022-23 শিক্ষাবর্ষে ভারতের কর্ণাটকে মাইসুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। সেখান থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী প্রথম মারমা শিক্ষার্থী তিনি। ছিলেন ক্লাস টপার। বিশ্ববিদ্যালয়টির 105তম কনভোকেশনে পান গোল্ড মেডেল। আমাদের 4টা সেমিস্টার আছে, 4টা সেমিস্টারে হচ্ছে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম এবং ওভারঅল যে সিজিপিএ ছিল আমি ওইখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বলে ক্লাস টপার। সো ওই ক্লাস টপার হওয়ার কারণে আমাকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা গোল্ড মেডেল অফার করে। জম্মু কাশ্মীর নিয়ে কাজ করে পাওয়া মেধার স্বীকৃতি ভবিষ্যতে কাজে লাগাতে চান নিজ দেশে। সাম্প্রদায়িকতা চিন্তা বাদ দিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে হয়তো আমরা ইন ফিউচারে আমাদের যেটা হেলথটেক্সের যে একটা মানে কি বলবো রেশিয়াল যে একটা ইস্যু আছে ওইটা হয়তো আমরা লাঘব করতে পারবো। 3 ভাই 1 বোনের মধ্যে সবার বড় উগ্গজাই। তার সাফল্যে খুশি পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। আশীর্বাদ করে উনি যেন আরো বড় হোক, ওনাকে দেখে আরো আমাদের গ্রামের মানুষেরা আরো এগিয়ে চলো। বিদেশে গিয়ে যে লেখাপড়া করলো, এই যে গোল্ড মেডেল পেল, আমরাও প্রতিবেশী হিসাবে, বান্ধবীর ছেলে হিসাবে আমরা খুব গর্বিত। সারা বাংলাদেশের মানুষ যেন ওনার ভবিষ্যৎটা ভালো করতে পারে, এটা সবাই যেন ওনাকে দোয়া করে। আমরা আশা করি উনি একজন মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে আমাদের সমাজে উন্নতি করবে। উগ্গজাইয়ের সাফল্য মারমা জনগোষ্ঠীর জন্য বড় অর্জন মনে করছেন পাহাড়ের মানুষ। পার্বত্য চট্টগ্রাম শান্তি ইস্যুটা খুবই একটি আলোচিত বিষয় এবং উগ্গজাই মারমা যেহেতু এই বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেছে, আমি আশা করব রাষ্ট্র তার এই অর্জনকে যাতে যথাযথভাবে সে প্রয়োগ করতে পারে সেই পদক্ষেপ যাতে নেয়। শহীদুল সুমন, যমুনা নিউজ। একটা বিরতি নিচ্ছি যমুনা নিউজে, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অবশেষে গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চুক্তি অনুমোদনের পর উপত্যকায় আইডিএফ এর অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তী 72 ঘন্টার মধ্যেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারের থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। প্রবেশ করতে দেয়া হবে ত্রাণ সহায়তা। অন্যদিকে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। পরবর্তী 2 ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মিশর থেকে উপত্যকার পরিস্থিতির উপর নজর রাখবেন তারা। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার। মার্কিন সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে তথ্যটি। যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে তারা। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো তালিকা দেয়নি ইসরায়েল সরকার। সংবাদ মাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর আটক ইসরায়েলে হামলায় জড়িত নয় এমন 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি ছেড়ে দেওয়া হবে বিতর্কিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 250 বন্দীকে। 22 জন অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিরও মুক্তি মিলবে। তালিকায় রয়েছে 11টি যাবজ্জীবন সাজা পাওয়া বাহের বদর, ইব্রাহিম আলকাম, ইহাম কামামজি সহ বেশ কয়েকজন আলোচিত বন্দীও। শেষ মুহূর্তে বন্দি বিনিময় তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচিত ফিলিস্তিনি রাজবন্দী মারওয়ান বারঘুতির নাম। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা ভাবা হয় ফাতাহার এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারঘুতির উপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়গ। জানা যায় বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ সহ মধ্যস্থতাকারীরা যে বন্দি তালিকায় স্বাক্ষর করেছেন সেখানে অন্তর্ভুক্ত ছিল বারঘুতির নাম। তবে ইসরায়েলি মুখপাত্র জানিয়েছে এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না জনপ্রিয় এই নেতা। এছাড়া বাদ পড়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত, হামাস নেতা হাসান সালমা এবং আবদুল্লাহ বারঘুতির নাম। ইসরায়েলের এই পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়। পরিকল্পনা বাস্তবায়নে অস্পষ্টতা, প্রক্রিয়াগত জটিলতা এবং ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকার কারণে অনিশ্চয়তা রয়েছে গাজায় দীর্ঘমেয়াদের যুদ্ধবিরতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মধ্যস্থতাকারীরা নানা আশার কথা শোনালেও স্থায়ীভাবে কিভাবে শান্তি ফেরানো হবে সেই প্রক্রিয়ায় বিষয়টি অস্পষ্ট। এমনকি গাজা দখলের পরিকল্পনা থেকে তেল আবিব সরে আসবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমন দৃশ্যের জন্য দিনের পর দিন অপেক্ষা করেছে গাজাবাসী। উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান। গাজায় যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েলের সমঝোতার পর বিশালাকার ট্রাকে করে সরানো হচ্ছে এসব সমরাস্ত্র। সমঝোতাকে ঘিরে চলছে নানা আলোচনা। এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী এবং কার্যকর হবে তাই নিয়ে চলছে বিশ্লেষণ। মধ্যস্থতাকারীরা নানা আশার কথা শোনালেও গবেষকরা বলছেন, স্থায়ী শান্তি প্রক্রিয়ার বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এই মুহূর্তে আমি মনে করি সময়সীমা এবং প্রক্রিয়া সম্পর্কে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো জিম্মি মুক্তি এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করা। তাই শান্তি প্রক্রিয়া নিয়ে এখনো সতর্ক থাকতে হবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, পরিকল্পনা কাঠামো কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে কিছু স্পষ্ট নয় এখনো। এই পরিকল্পনা কাঠামো এমন কিছু বলছে না যা স্থায়ী শান্তির নিশ্চয়তা দেবে। হামাসের নিরস্ত্রীকরণ, স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক বাহিনী গঠন এবং প্রশাসনের গঠনের বিষয়টির উপর আরও জোর দেওয়া উচিত। কিভাবে এসবের বাস্তবায়ন হবে তা এখনও স্পষ্ট নয়। এর পাশাপাশি গাজার পুনর্নির্মাণের বিষয়েও আরও বিস্তারিত আলোচনা হওয়া দরকার। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, গাজায় কি পুরোপুরি বন্ধ হবে ইসরায়েলি দখলদারিত্ব? বিশ্লেষকরা বলছেন, গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসবে না তেল আবিব। আমাদের মনে রাখতে হবে, সীমান্ত এলাকায় বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। তাই এটা স্পষ্ট যে গাজার উল্লেখযোগ্য অংশ দখল করবে ইসরায়েল। বৃহস্পতিবার হওয়া সমঝোতা অনুযায়ী গাজার নির্দিষ্ট সীমারেখা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেবে হামাস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।